চলুন আজ আমরা বিংশ শতাব্দীর এমন একজন প্রভাবশালী বুদ্ধিজীবীর গল্প শুনব, যিনি পরিচিতির আড়ালেই থেকে গেছেন। ভাবা যায় এমন একজন স্কলার যিনি তার জীবনের প্রায় পুরোটাই কাটিয়ে দিয়েছেন প্যারিসের ছোট্ট একটা সাধারণ ঘরে। শুধু তাই না, তিনি বিশ্বের বড় বড় কিছু সম্মাননাও ফিরিয়ে দিয়েছিলেন, যেমন ধরুন কিং ফাইসাল অ্যাওয়ার্ড কিংবা পাকিস্তানের হিলালি ইমতিয়াজ। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, তার কোনো পাসপোর্টই ছিল না, নিজের দেশ বলে পরিচয় দেওয়ার মতো কোনো জায়গাও ছিল না। তিনি ছিলেন এমন এক দেশের শরণার্থী যে দেশটার অস্তিত্বই আর পৃথিবীতে নেই। কিন্তু সেই ছোট্ট ঘরটা থেকেই এই নীরব মানুষটি এমন এক জ্ঞানের দুর্গ গড়ে তুলেছিলেন যা পুরো বিশ্বের বুদ্ধিবৃত্তিক আলোচনার মড়ি ঘুরিয়ে দিয়েছিল। তো কে ছিলেন এই ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ, আর কিভাবে একজন রাষ্ট্রহীন মানুষ এত বড় এক শক্তিতে পরিণত হলেন? চলুন জেনে নেওয়া যাক। ডক্টর হামিদুল্লাহর জন্ম 1908 সালে হায়দ্রাবাদে। তিনি ছিলেন এক কথায় একজন জিনিয়াস। প্রায় 22টা ভাষা জানতেন, 100টারও বেশি বই আর 1000-এরও বেশি প্রবন্ধ লিখেছেন তিনি। কিন্তু এত জ্ঞান থাকা সত্ত্বেও তিনি প্যারিসে থাকতেন একদম একা, বলা যায় প্রায় একজন সন্ন্যাসীর মতো। তার ক্ষমতার উৎস কোনো কারিশমা ছিল না, ছিল অকাট্য প্রমাণ আর যুক্তি। আর এই সব কিছু তিনি করেছিলেন শুধু একটা লক্ষ্যকে সামনে রেখে। এখন তার সেই লক্ষ্যটা ঠিক কী ছিল তা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, দেখতে হবে ঠিক কোন পরিস্থিতিতে তার জন্ম ও বেড়ে ওঠা। তিনি তার জীবনে একের পর এক রাজনৈতিক ভূমিকম্প দেখেছেন। 1924 সালে উসমানীয় খিলাফতের পতন, এরপর 1947-এ ভারতের ভয়াবহ বিভাজন, আর তারপর এলো সবচেয়ে বড় ব্যক্তিগত আঘাতটা 1948 সালে, যখন তিনি বিদেশে হায়দ্রাবাদের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। ঠিক তখনই তার নিজের মাতৃভূমিকে জোর করে দখল করে নেওয়া হয়। মানে সংকটটা শুধু রাজনৈতিক ছিল না, তিনি একই সাথে দুটো বুদ্ধিবৃত্তিক লড়াই লড়ছিলেন। একদিকে পশ্চিমা পণ্ডিতরা বলছিলেন যে ইসলামের মূল ভিত্তিগুলোই নির্ভরযোগ্য না, আর অন্যদিকে মুসলিম বিশ্বের ভেতরেই তৈরি হয়েছিল এক ধরনের হীনমন্যতা আর আত্মবিশ্বাসের অভাব। তো 1948 সালে যখন তার মাতৃভূমি হাতছাড়া হয়ে গেল, তিনি হয়ে পড়লেন পুরোপুরি রাষ্ট্রহীন। আর ঠিক তখনই তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তার লড়াইটা হবে অস্ত্রের নয়, কলমের। আর এই লড়াইয়ের জন্য তিনি নিজেকে তৈরিও করেছিলেন একদম অন্যভাবে। তার শিক্ষাজীবনটাই ছিল অসাধারণ। একদিকে তিনি কোরআন মুখস্থ করেছেন, দারুল উলুমের মতো প্রতিষ্ঠানে পড়েছেন, আবার উসমানিয়া ইউনিভার্সিটি থেকে আইন ও এমএ ডিগ্রি নিয়েছেন। শুধু তাই নয়, জার্মানির ওয়ান ইউনিভার্সিটি আর ফ্রান্সের সোরবন থেকে দুটো ডক্টরেটও করেছেন। মানে ক্লাসিক্যাল ইসলামিক জ্ঞান আর আধুনিক পশ্চিমা শিক্ষার এক দারুণ মিশ্রণ। তার পুরো জীবনটাই ছিল এক ধরনের বৌদ্ধিক তাজদিদের প্রকল্প। তাজদিদ মানে হলো নবায়ন বা পুনর্গঠন। কিন্তু এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, একদমই না। এটা ছিল পুরোপুরি একাডেমিক একটা মিশন। এর মূল উদ্দেশ্য ছিল ইসলামী ঐতিহ্যকে যুক্তির উপর, প্রমাণের উপর নতুন করে দাঁড় করানো, যেন কোনো সংশয়ের আর জায়গা না থাকে। আচ্ছা, তো তিনি এই কাজটা করলেন কিভাবে? তার কৌশলটা ছিল খুব ইন্টারেস্টিং। তিনি ঠিক করলেন সমালোচকদের মোকাবেলা করবেন তাদেরই মাঠে, তাদেরই নিয়মে, আর এমন সব অকাট্য প্রমাণ হাজির করবেন যা দিয়ে তাদের সব যুক্তি খণ্ডন করা যায়। সেই সময়ের সবচেয়ে বড় একাডেমিক চ্যালেঞ্জটা ছিল হাদিস নিয়ে। গোলজিয়ার আর শ্যাক্টের মতো প্রভাবশালী পশ্চিমা পণ্ডিতরা দাবি করছিলেন যে নবীর বাণী বা হাদিসগুলো আসলে তার মৃত্যুর 200-300 বছর পর রাজনৈতিক বা আইনি প্রয়োজনে বানিয়ে নেওয়া হয়েছে। ভাবুন একবার, এই অভিযোগটা ইসলামের মূল ভিত্তির উপরই একটা বিশাল প্রশ্ন তুলে দেয়। এটা কিন্তু বেশ শক্তিশালী একটা যুক্তি ছিল, কারণ 1200 বছর পর কিভাবে প্রমাণ করা সম্ভব যে এই কথাগুলো সত্যি না? এর জন্য দরকার ছিল এমন এক প্রমাণ যা কেউ অস্বীকার করতে পারবে না, যাকে বলে একটা স্মোকিং গান। আর সেই প্রমাণটা হতে পারত একটাই জিনিস, ইসলামের প্রথম শতাব্দীর কোনো একটা লিখিত পাণ্ডুলিপি, এমন একটা হাদিসের বই যা শত শত বছর পরে লেখা হয়নি, বরং লিখেছেন এমন কেউ যিনি সরাসরি নবীর কোনো সাহাবীর ছাত্র ছিলেন। আর অবিশ্বাস্য হলেও সত্যি, ডক্টর হামিদুল্লাহ ঠিক সেটাই খুঁজে বের করেছিলেন। বছরের পর বছর ধরে বার্লিন আর দামাস্কের আর্কাইভ ঘেটে তিনি আবিষ্কার করলেন সহিফায় হাম্মাম ইবন মুনাব্বিহে। এটি ছিল 138টা হাদিসের একটা সংকলন, যা লিখেছিলেন হাম্মাম ইবন মুনাব্বি, নবীর সাহাবী আবু হুরায়রার সরাসরি ছাত্র। আর এটা ছিল সেই অকাট্য প্রমাণ যা দেখিয়ে দিল যে হাদিস শুরু থেকেই লেখা হচ্ছিল। এই আবিষ্কারটা ওই পরে বানিয়ে নেওয়া তত্ত্বের মূলে একেবারে কুঠারাঘাত করেছিল।
কিন্তু এটা তো ছিল তার কাজের একটা অংশ মাত্র। তিনি এই একই রকম কঠোর আর প্রমাণভিত্তিক গবেষণা চালিয়েছেন ইসলামী আন্তর্জাতিক আইন, সাংবিধানিক ইতিহাস, এমনকি নবীর জীবনী নিয়েও। যেমন দ্য মাসলিম কন্ডাক্ট অফ স্টেট বইয়ে তিনি দেখিয়েছেন যে ইসলামী আন্তর্জাতিক আইন ইউরোপেরও শত শত বছর আগে তৈরি হয়েছিল। আবার মদিনার সনদকে তিনি বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার কাজগুলো ছিল সত্যি যুগান্তকারী। চলুন এবার তার কাজের লেগেসি বা উত্তরাধিকার নিয়ে কথা বলা যাক। এই যে এত বড় একটা জ্ঞানযজ্ঞ, এর আসল প্রভাবটা কী ছিল? তিনি 100টিরও বেশি বই লিখেছেন বিভিন্ন ভাষায়, যা বিশ্বজুড়ে স্কলারদের প্রভাবিত করেছে। কিন্তু তার আসল অবদান শুধু এই সংখ্যা দিয়ে মাপা যাবে না। ডক্টর হামিদুল্লাহর কাজের সবচেয়ে বড় উত্তরাধিকার হলো তিনি একটা গোটা প্রজন্মকে বৌদ্ধিক মেরুদণ্ড জুগিয়েছেন। সেই সময়ে মুসলিম ছাত্র আর গবেষকদের মধ্যে যে হীনমন্যতা কাজ করছিল, তিনি তার গবেষণার মাধ্যমে সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে এনেছিলেন। তিনি দেখিয়েছেন যে নিজেদের ঐতিহ্য আর পশ্চিমা একাডেমিয়া দুটোকেই সমানতালে মোকাবেলা করার মতো জ্ঞান আর সরঞ্জাম তাদের কাছে আছে। যখন সবাই রাজনৈতিক আন্দোলন নিয়ে ব্যস্ত, তখন তিনি সংকটের সমাধান খুঁজেছেন অন্যভাবে। তিনি কোনো রাজনৈতিক দল তৈরি করেননি, বরং তৈরি করেছেন একটা লাইব্রেরি, জ্ঞানের এমন এক দুর্গ যা যে কোনো বুদ্ধিবৃত্তিক আক্রমণকে প্রতিহত করতে পারে। তার রেখে যাওয়া কাজ প্রমাণ করে যে আপসহীন একাডেমিক গবেষণাই হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর সবশেষে তিনি আমাদের সবার জন্য একটা ভাবনার খোরাক, একটা বড় প্রশ্ন রেখে গেছেন: আমরা কি আমাদের সমালোচকদের চেয়ে বেশি গবেষণা করছি?